আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বা বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত হয়েছে যখন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাজারো সরকারি কর্মচারী। আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ সম্প্রতি বহুল পঠিত পত্রিকা দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আগামী ২০২৬ সালের সম্ভাব্য পে স্কেল নিয়ে ৩টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। আপনারা স্ক্রিনে সেই চার্টটি দেখতে পাচ্ছেন। এই চার্টে সরকারি কর্মচারীদের গ্রেড ১ থেকে ২০ পর্যন্ত বর্তমান বেতনের সাথে প্রস্তাবিত ৩টি ভিন্ন কাঠামোর তুলনা করা হয়েছে। সবচেয়ে আলোচনার বিষয় হল এখানে বেতন বৈষম্য কমিয়ে ১:৮ অর্থাৎ ১:৮ করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই চার্টটির প্রতিটি কলাম, প্রতিটি প্রস্তাব এবং এর পেছনের যুক্তিগুলো গভীরভাবে বিশ্লেষণ করব। এই প্রস্তাবগুলো কি আদৌ বাস্তবায়নযোগ্য? এতে কি আসলেই বৈষম্য কমবে, নাকি এটি শুধুই কাগজের হিসাব? পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটি শুধু বেতনের হিসাব নয়, এটি আপনার এবং আপনার পরিবারের আগামী দিনের জীবনযাত্রার মানের প্রশ্ন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনার শুরুতে আমাদের একটু পেছনে তাকাতে হবে। সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। দেখতে দেখতে প্রায় ১ দশক বা ১০ বছর পার হতে চলেছে। ২০১৫ সালের বাজার দর আর ২০২৪-২৫ সালের বাজার দরের মধ্যে আকাশ পাতাল তফাত। আপনারা যারা সরকারি চাকরি করেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ২০১৫ সালের সেই ফিক্সড ৫% ইনক্রিমেন্ট দিয়ে বর্তমানে ডাবল ডিজিট মুদ্রাস্ফীতির সাথে তাল মেলানো কতটা অসম্ভব। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাসা ভাড়া, বাচ্চাদের স্কুলের খরচ, চিকিৎসা ব্যয় সবকিছুই গত ১০ বছরে দ্বিগুণ বা তার বেশি বেড়েছে, অথচ বেতন বাড়েনি সেই অনুপাতে। বিশেষ করে যারা ১১ থেকে ১৬ গ্রেডে চাকরি করেন তাদের অবস্থা সবচাইতে করুণ। দেশ রূপান্তরের এই প্রতিবেদনে যে চার্টটি প্রকাশ করা হয়েছে সেটি মূলত এই বাস্তবতাকে সামনে রেখেই তৈরি। এখানে মূল ফোকাস দেওয়া হয়েছে বেতন বৈষম্য কমানোর উপর। বর্তমানে সর্বোচ্চ গ্রেড এবং সর্বনিম্ন গ্রেডের মধ্যে যে বিশাল ফারাক সেটি কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের। এই প্রস্তাবিত চার্টটি সেই দাবিরই একটি প্রতিফলন। আসুন এবার আমরা সরাসরি চার্টটিতে চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ২০টি গ্রেডের বর্তমান বেতনের পাশে ৩টি প্রস্তাব রাখা হয়েছে। শিরোনামে লেখা আছে ১:৮ পে স্কেল প্রস্তাব ২০২৬। প্রথমে আমরা দেখি সর্বনিম্ন গ্রেড বা ২০তম গ্রেডের দিকে। বর্তমানে ২০তম গ্রেডের মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। প্রস্তাব ১-এ এটি বাড়িয়ে ১৭,০০০ টাকা করার কথা বলা হয়েছে। প্রস্তাব ২-এ বলা হয়েছে ১৮,০০০ টাকা এবং প্রস্তাব ৩-এ এটি সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। চিন্তা করুন, বর্তমানে ৮,২৫০ টাকা বেসিকে যিনি চাকরি শুরু করেন তার সর্বসাকুল্যে বেতন দিয়ে মাসের ১০ দিন চলাই কঠিন হবে। সেখানে প্রস্তাব ৩ অনুযায়ী যদি বেসিক ২০,০০০ টাকা হয় তাহলে তার জীবনযাত্রায় কতটা ইতিবাচক পরিবর্তন আসবে। এবার চলুন দেখি সর্বোচ্চ গ্রেড বা ১ নম্বর গ্রেডের অবস্থা। বর্তমানে ১ নম্বর গ্রেডের ফিক্সড বেতন ৭৮,০০০ টাকা। প্রস্তাব ১ অনুযায়ী এটি হবে ১,৩৬,০০০ টাকা। প্রস্তাব ২ অনুযায়ী ১,৪৪,০০০ টাকা এবং প্রস্তাব ৩ অনুযায়ী এটি হবে ১,৬০,০০০ টাকা। এখানে একটি মজার গাণিতিক হিসাব আছে। লক্ষ্য করুন, প্রস্তাব ৩-এ সর্বনিম্ন বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০। ২০,০০০কে ৮ দিয়ে গুণ করলে হয় ১,৬০,০০০, অর্থাৎ এটি সেই ১:৮ অনুপাত যা শিরোনামে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অফিসের সর্বোচ্চ কর্মকর্তার বেতন অফিসের সবচেয়ে জুনিয়র কর্মচারীর বেতনের ৮ গুণের বেশি হতে পারবে না। বর্তমানে এই ব্যবধান ১০ গুণেরও বেশি, যা একটি বিশাল বৈষম্য। সরকারি চাকরিতে একটি বিশাল অংশ জুড়ে আছেন ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা। এরা মূলত মাঠ পর্যায়ের কাজ বা দাপ্তরিক কাজের মেরুদণ্ড। চলুন দেখি তাদের জন্য এই প্রস্তাবে কি রাখা হয়েছে। প্রথমে আসি ১০ম গ্রেড বা এন্ট্রি লেভেল অফিসারদের কথায়। বর্তমানে তাদের বেসিক ১৬,০০০ টাকা। এটি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। চার্ট অনুযায়ী প্রস্তাব ১-এ তাদের জন্য ৩২,০০০ টাকা, প্রস্তাব ২-এ ৩৫,০০০ টাকা এবং প্রস্তাব ৩-এ ৪৫,০০০ টাকা বেসিক প্রস্তাব করা হয়েছে।
যদি প্রস্তাব ৩ কার্যকর হয় তবে একজন নতুন জয়েন করা অফিসারের বেতন কাঠামো বর্তমানের তুলনায় প্রায় ৩ গুণ বৃদ্ধি পাবে, যা অত্যন্ত সম্মানজনক। এবার চলুন দেখি ১১তম থেকে ১৬তম গ্রেড। বর্তমানে ১১তম গ্রেডে ১২,৫০০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা বেসিক। এই রেঞ্জের কর্মচারীরা সবচাইতে অবহেলিত থাকেন। তারা না পান অফিসারদের সুবিধা, না পান নিচের দিকে সহানুভূতি। প্রস্তাব ৩ অনুযায়ী ১১তম গ্রেডের বেতন ১২,৫০০ থেকে বেড়ে হবে ৩৮,০০০ টাকা এবং ১৬তম গ্রেডের বেতন ৯,৩০০ থেকে বেড়ে হবে ২৪,৫০০ টাকা। এই পরিবর্তনটি যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে শুধু টাকার অঙ্ক বাড়েনি, গ্রেডগুলোর মধ্যকার গ্যাপ বা ব্যবধানও সুষম করার চেষ্টা করা হয়েছে। প্রস্তাব ২ এবং প্রস্তাব ৩-এর মধ্যে তুলনা করলে দেখা যায় প্রস্তাব ৩টি বর্তমান বাজার দরের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এখন প্রশ্ন হল, এই 1:8 অনুপাতের প্রস্তাব কেন এত গুরুত্বপূর্ণ? উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখি সেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের পার্থক্য 1:4 বা 1:5-এর মধ্যে থাকে, কিন্তু আমাদের দেশে এটি 1:10 বা তার বেশি ছিল। এর ফলে সমাজের এক শ্রেণীর হাতে প্রচুর অর্থ জমে যায় আর অন্য শ্রেণীটি ঋণের জালে আটকা পড়ে। দেশ রূপান্তরের এই চার্টটি বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে নিচের দিকের গ্রেডগুলোতে অর্থাৎ ১৭ থেকে ২০ বেতন বৃদ্ধির হার শতাংশের হিসাবে উপরের দিকের গ্রেডগুলোর চেয়ে বেশি রাখার চেষ্টা করা হয়েছে। এটি অত্যন্ত পজিটিভ, কারণ মুদ্রাস্ফীতি বড় সাহেব এবং পিয়ন উভয়ের জন্যই সমান। বাজারে চালের দাম সচিব সাহেবের জন্য যা, অফিস সহায়কের জন্য তাই। তবে চ্যালেঞ্জও আছে। প্রথম চ্যালেঞ্জ সরকারের সক্ষমতা। ২০২৬ সালে যখন এই পে স্কেল বাস্তবায়নের কথা বলা হচ্ছে, তখন সরকারের রাজস্ব আয় কি সেই পরিমাণ বাড়বে? প্রস্তাব ৩ বাস্তবায়ন করতে গেলে বাজেটে বেতনের জন্য বরাদ্দ দ্বিগুণ বা ৩ গুণ করতে হতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। অতীতে দেখা গেছে পে স্কেল ঘোষণার সাথে সাথে বাসা ভাড়া এবং জিনিসপত্রের দাম অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়। বেতন বাড়ল ২০,০০০, খরচ বেড়ে গেল ১৫,০০০, তাহলে লাভের লাভ কিছুই হবে না। তাই এই প্রস্তাব বাস্তবায়নের পূর্ব শর্ত হল কঠোর বাজার মনিটরিং। এই চার্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন ফোরাম এবং কমেন্ট সেকশন ঘুরে দেখেছি। অনেকেই বলছেন প্রস্তাব ১-৩ বা 20:1,60,000 স্কেলটি আমাদের বাঁচার দাবি। আবার কেউ কেউ হতাশ হয়ে বলছেন, কাগজে কলমে তো অনেক কিছুই দেখি, পকেটে আসা পর্যন্ত কি তা টিকে থাকবে? বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের দাবি হল বেতন বৃদ্ধির পাশাপাশি রেশন সুবিধা চালু করা। কারণ টাকা বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, কিন্তু রেশনের চাল ডালের দাম ফিক্সড থাকলে সেটা প্রকৃত উপকারে আসে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 3টি প্রস্তাবের মধ্যে প্রস্তাব ১, ২ অথবা ৩ কোনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বাস্তবজন্মন বলে মনে করেন? প্রস্তাব ৩ কি সরকারের পক্ষে দেওয়া সম্ভব, নাকি প্রস্তাব ১ দিয়েই সন্তুষ্ট থাকতে হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো জরুরি। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দেশ রূপান্তর পত্রিকার সূত্র ধরে পাওয়া এই 1:8 পে স্কেল প্রস্তাবটি নিঃসন্দেহে আশা জাগানীয়। ২০২৬ সাল আসতে এখনও কিছুটা সময় বাকি আছে। এর মধ্যেই হয়তো পে কমিশন গঠিত হবে এবং যাচাই বাছাই শুরু হবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে, যে প্রস্তাবই গৃহীত হোক না কেন, তা যেন শুধুমাত্র উচ্চপদস্থদের পকেট ভারী না করে, বরং যারা প্রান্তিক লেভেলে দিন-রাত পরিশ্রম করে প্রজাতন্ত্রের সেবা দিয়ে যাচ্ছেন, সেই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মুখে হাসি ফোটায়। বৈষম্যহীন একটি বেতন কাঠামোই পারে একটি দুর্নীতিমুক্ত এবং গতিশীল প্রশাসন গড়ে তুলতে। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। পে স্কেল সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ বা ধন্যবাদ।